তথ্য প্রযুক্তির এই যুগে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মূল চালিকা শক্তি হলো ইন্টারনেট। ইউটিউব, ফেসবুক আর ইমো মেসেঞ্জার ছাড়া আমাদের একদিনও চলে না। ইন্টারনেট ছাড়া জীবন কতটা দুর্বিষহ হয়ে ওঠে এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের ইন্টারনেট বন্ধ থাকার দিনগুলোতে। যা হোক, আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় এই ইন্টারনেট। ইন্টারনেট কী, কীভাবে কাজ করে, কোথায় বসে কে এই ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করছে, এর মালিকানা কার হাতে, এসব প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। সেই সাথে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটার, মোবাইল এগুলো ইলেকট্রনিক ডিভাইস। আর এরকম দুই বা ততোধিক ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে গড়ে ওঠা আন্তঃসংযোগ ব্যবস্থাকে বলা হয় নেটওয়ার্ক। নেটওয়ার্কিংয়ের মূল উদ্দেশ্য হল ডিভাইসগুলোর মধ্যে সহজে তথ্য বিনিময় ও রিসোর্স শেয়ার করা। আর ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী বিস্তৃত এরকম অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি হওয়া একটি বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা। এর মাধ্যমে পুরো বিশ্বকে একই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই ইন্টারনেটকে সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য নেটওয়ার্কের নেটওয়ার্ক বা ইন্টার নেটওয়ার্কও বলা হয়। মূলত ইন্টার কানেক্টেড নেটওয়ার্কসকেই সংক্ষেপে ইন্টারনেট নামে ডাকা হয়। 60-এর দশকের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইন্টারনেটের সূচনা হয়। তখন অবশ্য এই নেটওয়ার্কের নাম ছিল আরপানেট। বছর দশেকের মধ্যে এটি আরও বিস্তৃত হয়। এ সময় এই নেটওয়ার্কের প্রধান ব্যবহার ছিল ইমেল আদান প্রদান। 1989 সালে এসে আরপানেট দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। মার্কিন সামরিক বাহিনীর জন্য ডারপানেট আর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া নেটওয়ার্কের নাম দেওয়া হলো ইন্টারনেট। এভাবে আরপানেট থেকেই জন্ম হয় ইন্টারনেটের। ইন্টারনেট কিভাবে কাজ করে এটা বুঝতে হলে আমাদের প্রথমে ইন্টারনেটের দুইটি মৌলিক বিষয় সম্পর্কে জানতে হবে। এরা হলো প্যাকেটস এবং প্রোটোকলস। ইন্টারনেটের মাধ্যমে যখন ডেটা পাঠানো হয় তখন তা ছোট ছোট সেগমেন্টে ভাগ হয়ে যায়। এগুলোকে বলা হয় প্যাকেট। আপনারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, এটি ইউটিউবের কোনো দূরবর্তী সার্ভার থেকে আপনার মোবাইল বা কম্পিউটারে কিন্তু একসাথে লোড হচ্ছে না, বরং ছোট ছোট অংশে ভাগ হয়ে একটা বিশাল পথ অতিক্রম করে আপনাদের কাছে পৌঁছচ্ছে। ডেটা প্রথমে ডেটা প্যাকেটে পরিণত হয়, এরপর তা রূপান্তরিত হয় বাইনারি ডিজিট বা বিটে। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে পরিবাহিত হয়ে শেষ পর্যন্ত গন্তব্য ডিভাইসে গিয়ে একসাথে জুড়ে আমাদের সামনে প্রদর্শিত হয়। ইন্টারনেট ব্যবহার করে এভাবে ডেটা প্যাকেট পরিবাহিত হওয়াকে প্যাকেট সুইচিং বলা হয়। এবার আসুন কথা বলা যাক প্রোটোকল নিয়ে। দুটি ভিন্ন দেশের নাগরিকদের ভাবের আদান প্রদানের জন্য যেমন একটি কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি নেটওয়ার্কে থাকা দুটি কম্পিউটার যারা আলাদা হার্ডওয়্যার ও সফটওয়্যারে গঠিত হয়েছে তাদের পরস্পর যুক্ত হওয়ার জন্য কিছু যোগাযোগ কৌশলের প্রয়োজন হয়। এটাকেই বলা হয় প্রোটোকলস। এগুলো আসলে কতগুলো নিয়মের সমষ্টি। একটিমাত্র প্রোটোকল দিয়ে নেটওয়ার্কের সব কাজ সারা যায় না। প্রোটোকলগুলোকে প্রধান 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। এরা হলো টিসিপি/আইপি, এফটিপি এবং এইচটিটিপি। টিসিপির ফুল ফর্ম হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর আইপির ফুল ফর্ম হলো ইন্টারনেট প্রোটোকল। টিসিপি প্রোটোকলের মাধ্যমে ডেটাগুলো ভেঙে ডেটা প্যাকেটে রূপান্তরিত হয়। আর আইপি প্রোটোকলের কাজ হলো ইন্টারনেটে যুক্ত প্রতিটি ইউজার বা ডিভাইসের নিজস্ব ইউনিক আইডেন্টিটি এনশিওর করা, যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। এফটিপি এর ফুল ফর্ম হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি ব্যবহৃত হয়। আর এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যুক্ত হওয়ার জন্য এটি প্রধান প্রোটোকল। এইচটিটিপি প্রোটোকলকে ইন্টারনেটের ভিত্তি বলা যেতে পারে। আমাদের জানা আছে যে কোনো ওয়েবসাইটের মূল কাঠামো তৈরি হয় এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে, আর এই এইচটিএমএল ফাইল ব্যবহারের জন্য প্রয়োজন হয় এইচটিটিপি প্রোটোকল। তাই এইচটিটিপি ছাড়া কোনো ওয়েব পেজই লোড হয় না। এরপর আমরা যদি ইন্টারনেটের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি তাহলে আসবে সুইচ এবং রাউটারের কথা। এরা ইন্টারনেট অবকাঠামোর স্তম্ভ হিসেবে কাজ করে। নেটওয়ার্ককে বিস্তৃত বা বর্ধিত করার জন্য এই ডিভাইসগুলো ব্যবহৃত হয়। ইন্টারনেট নামক এই বিশাল নেটওয়ার্কে শত শত মিলিয়ন কম্পিউটার রয়েছে। এদের প্রত্যেকের কাজ একরকম নয়। এদের মধ্যে কিছু কম্পিউটার শুধু তথ্য সংগ্রহ করে রাখে এবং অন্য কোনো কম্পিউটার থেকে কোনো তথ্য পাওয়ার জন্য রিকোয়েস্ট করলে সেখানে তা পাঠিয়ে দেয়। তথ্য ভাণ্ডার হিসেবে ব্যবহৃত এই সেবাদানকারী কম্পিউটারগুলোকে বলা হয় সার্ভার। আর যে কম্পিউটারগুলো সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে তাদেরকে বলা হয় ক্লায়েন্ট কম্পিউটার। ইন্টারনেটে সার্ভারের তুলনায় ক্লায়েন্টের সংখ্যা বেশি থাকে। ক্লায়েন্ট কম্পিউটার বা ডিভাইসগুলো ইন্টারনেটে যুক্ত হওয়ার জন্য আইএসপি বা ইন্টারনেট পরিষেবা সংস্থার সাহায্য নিয়ে থাকে।
ব্রডব্যান্ড কোম্পানি বা মোবাইল সিম অপারেটরগুলো আইএসপি হিসেবে কাজ করে থাকে। আইএসপিগুলো আবার ডায়াল আপ, ডিএসএল, কেবল, ওয়্যারলেস এবং ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সার্ভারগুলোর সাথে যুক্ত থাকে। নেটওয়ার্কে যুক্ত হতে হলে প্রতিটি ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। ডিএসসিপি প্রোটোকলের মাধ্যমে আইএসপি আমাদের ডিভাইসগুলোর জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। এটা মূলত ডটেড ডেসিমাল ফরম্যাটে তৈরি একটি ইউনিক অ্যাড্রেস। ক্লায়েন্ট কম্পিউটারগুলোর মতো প্রতিটি সার্ভার ও ওয়েবসাইটেরও আইপি অ্যাড্রেস থাকে। এর দুইটি ভার্সন রয়েছে। 32 বিট আইপি অ্যাড্রেসকে IPv4 এবং 128 বিট আইপি অ্যাড্রেসকে IPv6 বলা হয়। সাধারণত একজন ইউজার যখন কোনো ওয়েবসাইট ভিজিট করতে চায় তখন সে ক্লায়েন্ট কম্পিউটারের ব্রাউজারে ওই ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেস টাইপ করে। আইএসপি এর মাধ্যমে এই ওয়েব রিকোয়েস্টটি তখন পাঠানো হয় ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস সার্ভারে। ডিএনএস সার্ভার প্রতিটি ওয়েব অ্যাড্রেসের বিপরীতে একটি ইউনিক আইপি অ্যাড্রেস রিজলভ করে। মানুষের পক্ষে ওয়েব অ্যাড্রেস মনে রাখা সহজ হলেও প্রতিটি আইপি অ্যাড্রেস মনে রাখা অসম্ভব। অন্যদিকে কম্পিউটার ওয়েব অ্যাড্রেস চেনে না, সে কেবল বোঝে আইপি অ্যাড্রেস। তাই আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে ফেসবুকের ওয়েব অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস যাই লিখি না কেন, আমরা ফেসবুকের ওয়েবসাইটেই পৌঁছে যাব। ডিএনএস সার্ভার ইউআরএল বা ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে উক্ত আইপি অ্যাড্রেসটি যে রিমোট সার্ভারে রয়েছে সেখানে ওয়েব রিকোয়েস্টটি পাঠায় এবং রেসপন্স হিসাবে ওয়েব পেজটি ক্লায়েন্ট ডিভাইসে লোড হয়। এবার আসুন দেখা যাক ইন্টারনেটের মালিককে অথবা ইন্টারনেটকে কে নিয়ন্ত্রণ করছে। আমরা এন্ড পয়েন্ট ইউজাররা ইন্টারনেট পেয়ে থাকি লোকাল ব্রডব্যান্ড কোম্পানি কিংবা গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অথবা এয়ারটেলের মতো বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির কাছ থেকে। এরা আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে, তাই এদেরকে বলা হয় আইএসপি। এদেরকে আবার নিয়ন্ত্রণ করছে সংশ্লিষ্ট দেশের গভর্নমেন্ট। কোনো গভর্নমেন্ট চাইলে তার দেশে ইউটিউব, ফেসবুকের মতো যে কোনো ওয়েবসাইট সম্প্রচার বন্ধ করে দিতে পারে। অথরিটি বা গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট অঞ্চলে এদের ব্যান করে রাখতে পারলেও অন্যান্য দেশ বা অঞ্চল থেকে এগুলো ঠিকই ভিজিট করা যায়। আবার ভিপিএন ইউজ করে আইএসপি ও গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে যে কোনো ব্যান ওয়েবসাইটও ভিজিট করা যায়। তাহলে দেখা যাচ্ছে আইএসপি অথবা গভর্নমেন্ট ইন্টারনেটের মূল নিয়ন্ত্রক নয়। তবে কি গুগল, ইউটিউব, ফেসবুকের মতো টেক জায়ান্ট কোম্পানিগুলো ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে? ইন্টারনেট জগতের এক বিশাল পরিমাণ ডেটা এদের হাতে থাকলেও এরা ইন্টারনেটের মালিক নয়। আপনি আমি চাইলেও নিজেদের মতো করে ওয়েবসাইট খুলতে পারি এবং তাতে এসব কোম্পানির বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের খুঁজতে হবে এদের উপরেও আরও কোনো হায়ার অথরিটি আছে কিনা। একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমেই যা করতে হয় তা হলো ডোমেন নেম রেজিস্ট্রেশন। ডোমেন নেম দিয়েই তৈরি হয় কোনো ওয়েবসাইটের ইউনিক ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল। ওয়েবসাইটের ডোমেন নেম রেজিস্ট্রেশন করার জন্য গোড্যাডি, হোস্টগেটর, নেমচিপের মতো রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেন নেম কিনে নিতে হয়। তাই এই পর্যায়ে মনে হতে পারে এই ডোমেন রেজিস্ট্রার কোম্পানিগুলোই ইন্টারনেটের মালিক, কিন্তু না। এই সবগুলোকে আবার যে নিয়ন্ত্রণ করছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দ্য ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস বা সংক্ষেপে আইক্যান। এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানের মিশন হলো একটি স্থিতিশীল, নিরাপদ ও সমন্বিত গ্লোবাল নেটওয়ার্ক বজায় রাখতে সাহায্য করা। আইক্যানকে আমরা এই পর্যায়ে ইন্টারনেটের টপ লেভেল অথরিটি হিসেবে মান্যতা দিতে পারি, কিন্তু তাই বলে আইক্যান ইন্টারনেটের মালিক নয়। ইন্টারনেট একটি ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক। ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ফোন, কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস নিয়েই গড়ে উঠেছে ইন্টারনেট। তথ্য সংরক্ষণ ও সরবরাহের জন্য রয়েছে বিশ্বব্যাপী অসংখ্য সার্ভার ও ডেটা সেন্টার। ওয়্যার বা কেবলের মাধ্যমে এই নেটওয়ার্ককে বিস্তৃত করা হয়েছে। আবার সাগরের তলদেশ দিয়ে নিয়ে যাওয়া সাবমেরিন কেবলের মাধ্যমে মহাদেশগুলো ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে। যেমন আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য হিসাবে বাংলাদেশ 2টি সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে। কেবল দুটি হলো সিএমই-উই-4 এবং সিএমই-উই-5। এভাবে প্রতিটি দেশ উচ্চগতির ইন্টারনেটের সাথে যুক্ত হয় এবং দূরবর্তী দেশ অথবা মহাদেশে থাকা সার্ভারগুলো ব্যবহারের সুযোগ পায়। এর পরের ধাপে বিভিন্ন দেশে অবস্থিত ব্রডব্যান্ড, স্যাটেলাইট ও মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারের কাছ থেকে তরঙ্গ তথা ব্যান্ডউইথ বরাদ্দ নিয়ে থাকে। পরবর্তী ধাপে এসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কেবল ও টাওয়ারের মাধ্যমে সারা দেশে ইন্টারনেটকে পৌঁছে দেয় এবং আমরা সাধারণ ইউজাররা এই আইএসপিগুলোর কাছ থেকে ব্যান্ডউইথ এবং ডেটা প্যাকেজ হিসেবে ইন্টারনেট কিনে থাকি। এভাবে ডিভাইসগুলো ইন্টারনেট নামক সবচেয়ে বড় নেটওয়ার্কে যুক্ত হয়। ইন্টারনেট বা অন্তর্জাল নেটওয়ার্কে আইপি ও প্রোটোকল নির্ধারণ, ডিএনএস ও রুট সার্ভার সিস্টেম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইক্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই সংস্থার সিদ্ধান্তগুলোর উপর ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের প্রভাব রয়েছে। আবার গুগল, ফেসবুক, এক্স, ইউটিউবের মতো টেক জায়ান্টগুলো আমেরিকা থেকেই তাদের মূল কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই ইন্টারনেটের উপর আমেরিকার অবশ্যই একটি সূক্ষ্ম প্রভাব রয়েছে। তবে সার্বিক বিবেচনায় বলা যায় এককভাবে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করছে না।
আবার এক অর্থে ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট সকলেই যার যার লেভেল থেকে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করছে। ডোমেইন হোস্টিং কিনে ইন্টারনেটে ওয়েবসাইট আপলোড করে যে কেউ চাইলেই ইন্টারনেটের একাংশের মালিক বনে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।